আমি আজকে বৃত্ত চ্যাপ্টারটা শুরু করছি। বৃত্ত চ্যাপ্টার 3। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বৃত্ত আমি একটু মনে হয় ক্লাসে শুরু করেছিলাম, যাই হোক তবুও প্রথম থেকেই করাচ্ছি। বৃত্ত তোমরা নিচু ক্লাসে পড়েছো। বৃত্ত কি? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা সরলরেখা যদি সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায়, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা বিন্দু তার চারপাশে ঘুরলে যে বক্ররেখাটা আমরা তৈরি করতে পারি বা যে জ্যামিতিক চিত্রটা তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে বৃত্ত, তাই তো? তাহলে এই যে চারপাশে যে বক্ররেখাটা পাই সেটা হচ্ছে বৃত্তের পরিধি, ঠিক আছে? এই যে সরলরেখাটা যার এই বৃত্ত, সরি এখানটা করো, এই যেখান থেকে বৃত্তের কেন্দ্রের যে যে নির্দিষ্ট বিন্দুটার চারপাশে এই চলমান বিন্দুটা ঘুরছে তাকে বলা হয় হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর এই যে সরলরেখাটা এই যে বক্ররেখাটা চারপাশে এটা হচ্ছে বৃত্তের পরিধি। আর এই যে নির্দিষ্ট কেন্দ্র থেকে এই যে বক্ররেখার উপর অবস্থিত বিন্দুর যে দূরত্ব যেটা সবসময় নির্দিষ্ট থাকে সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। এইবারে এগুলো আমরা নিচু ক্লাসে শিখেছি, ক্ষেত্রফল পরিধি বার করতে শিখেছি। এইবার হচ্ছে এইটাকে যখন আমরা গ্রাফে বসানোর পর তার অবস্থান, তার সমীকরণ আমরা কিভাবে বার করব, এটা হচ্ছে এখন আমাদের কাজ। দেখো, যে কোনো একটা বিন্দু, এই যদি একটা বিন্দু নেই, এখানটা অবস্থিত, এই বিন্দুটা ধরো এইভাবে রয়েছে, এরকম অবস্থানে রয়েছে, এইরকম রয়েছে, ধরো এইটা নয়, ধরো এইখানটা ধরো কেন্দ্র রয়েছে, এটা ধরো সি। তাহলে এখানে উপর অবস্থিত একটা বিন্দু পি, এই বিন্দুটাই হচ্ছে চলমান বিন্দু বা অর্থাৎ যার সঞ্চার পথ হচ্ছে বৃত্ত, তাই তো? এই পি বিন্দুটার সঞ্চার পথ, অর্থাৎ পি বিন্দুটা এই সি বিন্দুর সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যেখানে যেখানে অবস্থান করছে, করার পর যে জ্যামিতিক চিত্রটা তৈরি হচ্ছে তাকে আমরা বৃত্ত বলি, কিংবা এই পি বিন্দুর সঞ্চার পথকে আমরা বৃত্ত বলি। অর্থাৎ পি বিন্দু যেতে যেতে গিয়ে এইভাবে একই জায়গায় বিভিন্ন জায়গায় অবস্থান করে করে যে জ্যামিতিক চিত্রটা তৈরি করলো সেটাই হচ্ছে পি বিন্দুর সঞ্চার পথ। তো সেটাকে আমরা বলি হচ্ছে পি বিন্দুর সঞ্চার পথ, বা এটাকে আমরা বলি বৃত্ত। তাহলে এই সি বিন্দুটা পি বিন্দুর সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার পর যে জ্যামিতিক চিত্র তৈরি করলো সেটা হচ্ছে সেটা হচ্ছে বৃত্ত। তাহলে এই যে চলমান বিন্দুটা, এর স্থানাঙ্ক যদি আমরা আলফা বিটা ধরি আর এই সি বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই ধরি, তাহলে আমরা কি জানি? দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র কি? এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার, তাই তো? এটা আমরা নিচু ক্লাসে শিখেছি, এটা হচ্ছে দূরত্ব। তাহলে এই দূরত্বটা আসলে কি? ওর ব্যাসার্ধ তো। তাহলে ওর ব্যাসার্ধকে আমরা এ ধরলাম, তার মানে পাচ্ছি এক্স মাইনাস আলফা তার স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বৃত্তের মূল সমীকরণ। এইবারে দেখো, আমাদের এই যে যখন এই বিন্দুটা অবস্থান করছে এখানে বৃত্তের, সরি, এই যে বিন্দুটা অবস্থান করছে এরকমভাবে যদি আমরা দেখি, এখানে যদি পি বিন্দু অবস্থান করে তাহলে পি থেকে এরকমভাবে আমরা টানতে পারি, আর এই ও বিন্দুর সঙ্গে এটা টানতে পারি। তাহলে তাহলে এইটা আমরা প্রথমেই তোমরা শিখেছিলে যে আর কস থিটা আর সাইন থিটা। তাহলে এই থিটার রেসপেক্টে এই পি বিন্দুর পি এর যদি এক্স ওয়াই হয় তাহলে কি হচ্ছে? এইটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি করলে কি হচ্ছে? তাহলে এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে এটা ট্যান থিটা। এগুলো তোমরা শিখেছো, এটা আর আমি কিছু বললাম না। তাহলে এই বৃত্তের সমীকরণটাকে, এটাকে যদি আমরা ভাঙাই, যেটা পাই সেটা তো আমরা বার করতে পারছি। তো এই বৃত্তের সমীকরণের সাধারণ আকার হচ্ছে এইটা, 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ আকার, যেখানে জি এফ সি এরা তিনজন হচ্ছে ধ্রুবক সংখ্যা বা যাদের নির্দিষ্ট একটা মান আছে। এবারে আমাদের এই যে বৃত্তের এই যে সমীকরণটা পেলাম, তাহলে এই সমীকরণটার সাথে তাকে কীভাবে তৈরি করতে পারি? দেখো,
এক্স স্কোয়ার প্লাস 2gx, তাহলে এখানে একটা জি স্কোয়ার লাগবে, তাই তো, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy, তাহলে এখানেও একটা এফ স্কোয়ার লাগবে। তাহলে এই পাশে এই দুটো যোগ করলাম আর এইটাকে সিটাকে এই পাশে নিয়ে গেলাম। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি, এক্স প্লাস জি তার হোল স্কোয়ার ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এইটার রুট ওভার তার, বা এইটাই হচ্ছে তার মানে এ, তাই তো। তার মানে এইটাকে লিখতে পারলাম এরকম। তাহলে দেখো এই সূত্র থেকে আমরা কি পাচ্ছি, এর সঙ্গে তুলনা করলে কেন্দ্রে এই যে জি এর মানটা যদি তুলনা করি, তার মানে জিনিসটা কীরকম আসছে, মাইনাস জি আসছে না তুলনা করলে, আর এফ এর মানটা মাইনাস এফ আসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রের সূত্র। বৃত্তের কেন্দ্র সবসময় মাইনাস জি মাইনাস এফ, ঠিক আছে। আর এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আমি সরাসরি এইভাবে লিখলাম, তার কারণ আমরা যেহেতু সমীকরণটা মাইনাস দিয়ে পেয়েছি, কিন্তু আমি এখানে প্লাস লিখেছি, তার মানে কি জিটা মাইনাসে আছে, মানে এইটাকে আমরা আসলে এইভাবে লিখেছি, ঠিক আছে। তার মানে বৃত্তের কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা বৃত্তের ব্যাসার্ধ বার করতে পারি। আশা করি বুঝতে পারলে। এইবারে হচ্ছে এই যে বৃত্তের ব্যাসার্ধ আমরা বার করতে পারলাম, বৃত্তের কেন্দ্র আমরা জানলাম, তাহলে যে কোনো একটা সমীকরণ আমাদেরকে দিয়ে দেবে, দিয়ে বলবে এটি বৃত্তের সমীকরণ কিনা দেখাও, বা এই সমীকরণটি এই বৃত্তটির কেন্দ্র কোথায় অবস্থিত, বা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, এইগুলো আমাদের দিতে পারে। এইবার তাহলে কোনো বৃত্তের যদি এই ব্যাসার্ধটা শূন্য হয়, তার মানে কি সেই বৃত্তটা আমরা গঠন করতে পারলাম না, সেটা একটা বিন্দু আকারে থাকলো, তাই তো। ব্যাসার্ধ না থাকলে বৃত্ত কী করে হবে, তাহলে সেইটাকে আমরা বলবো বিন্দুবৃত্ত বা পয়েন্ট সার্কেল। এইবারে দেখো যে সমস্ত জ্যামিতিক চিত্রের আমরা সমীকরণ ক্ষেত্রফল বার করতে পারি, সেগুলোই তার মানে দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এইটা, এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। যেখানে এগুলো প্রত্যেকটাই এক একটা ধ্রুবক রাশি। বৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই সমীকরণটার সঙ্গে যদি তুলনা করি, এই পার্টটা নেই, তাই না। তার মানে এইচ ইকুয়াল টু 0, আর এইটার মান হচ্ছে 1, ঠিক আছে। বাকি সব একই। বৃত্তের ক্ষেত্রে এইটা আমাদের নেই কেন, 2hxy এই পোর্শনটা আমাদের নেই, তার কারণ হচ্ছে এইটা বৃত্তটা কনিক নয়। কনিক সেকশন যেগুলো পাবো, যেগুলোর একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কনিক সেকশন পেতে গেলে যে শর্তগুলো পালন করতে হয়, সেই শর্তটা বৃত্তের নেই, তাই বৃত্ত একটা কনিক নয়। কনিক কি সেটা আমি তোমাদের যখন আয়তক্ষেত্র এই অধিবৃত্ত শুরু করব তখন সেগুলো বলবো। তাহলে বৃত্তের ক্ষেত্রে এই পার্টটা নেই, ঠিক আছে। তাহলে এইগুলোর প্রত্যেকটার মান 1। তাহলে বৃত্তের ক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে যে এ আর বি অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর সহগ সবসময় সমান হবে, আর এই জায়গায় এক্স ওয়াই এর সহগটা 0 হবে, ঠিক আছে। এইবার হচ্ছে বৃত্ত কোথায় কোথায় অবস্থান করতে পারে। একটা গ্রাফে বিভিন্নভাবে বৃত্ত অবস্থান করতে পারে। দেখো আমি এরকমও একটা বৃত্ত আঁকতে পারি, এখানেও একটা বৃত্ত আঁকতে পারি, এই একটা বৃত্ত এইভাবে টাচ করলে এটাও হতে পারে, কোনো বৃত্ত এখানে টাচ করলে এরকম হতে পারে, বিভিন্ন হতে পারে। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বৃত্তের সমীকরণ সমান হবে না, তাই তো। প্রথম কথা হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দু হয়, কেন্দ্র যদি মূলবিন্দু হয়ে গেল, তার মানে এখানে আমরা কি পাচ্ছি, আলফা এইটা হচ্ছে এক্স ওয়াই হবে, কেন্দ্রটা আলফা বিটা হবে, ঠিক আছে। তাহলে এখানটা যদি আমাদের সবসময় এটা যদি পয়েন্টটা যদি 0 হয়, এই পয়েন্টটা যদি আমাদের 0 হয়, তার মানে দেখো কেন্দ্রের জায়গায় আলফা আর বিটার জায়গায় আমরা 0 0 বসাচ্ছি, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে। এরপরে যদি একটা বৃত্ত আমরা এরকম পাই যে বৃত্তটা জাস্ট এইরকমভাবে দুটো অক্ষকেই টাচ করলো,
তার মানে এইটা যদি কেন্দ্র হয়, তার মানে একটা এইখানটা টাচ করলো, একটা এইটা টাচ করলো, তাই তো। তার মানে দেখো এই যে এইটা কিসের মান, এই যে মানটা আমরা পাচ্ছি এর দুটো মানই সমান, তাই না? এক্স আর ওয়াই দুটো মানই সমান হচ্ছে, তখন এটা আমাদের কেন্দ্রটা কি হবে, এ এ। বোঝা গেল? এইবার ধরো যদি একটা বৃত্ত এরকম হয় শুধুমাত্র এক্স অক্ষকে টাচ করলো, এইখানটা যদি হয় শুধুমাত্র এক্স অক্ষকে টাচ করলো, ঠিক আছে? এক্স অক্ষকে টাচ করা মানে কি, এটা হচ্ছে ওয়াই এর মান, ব্যাসার্ধটা তার মানে ওয়াই, ঠিক আছে? তার মানে এটা বি, বিটার মানে তার মানে কেন্দ্রটা কি হলো, আলফা কমা এ। এটার কেন্দ্র কি হলো, যেহেতু দুটোকেই টাচ করেছে, এ কমা এ। এবার যদি ওয়াই অক্ষকে টাচ করে তাহলে কি হবে, এরকম হয় যদি কেন্দ্রটা, তার মানে এক্স এর মানটা কি হবে, এটা তো কিসের মান, এটা এক্স এর মান, তো এই পর্যন্ত গেল, তার মানে এ কমা বিটা, ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা মান বার করতে পারি। আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যদি একটা, আমরা এটা ক্লাস 9-এ শিখেছিলাম, যে যদি এটা আমার একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে আর এই ধরো বৃত্তটার ব্যাসের এই দুপাশের দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে কি সেই একটা সমীকরণ শিখেছিলাম মনে আছে, ক্ষেত্রফল বার করার, x1 ইন্টু x2 মাইনাস x1 ইন্টু y1 মাইনাস y2, সেইভাবে সেইটা আমাদের করতে হবে, অর্থাৎ সেই দুই বিন্দু আকার দিয়ে যেটা করার সেইটা করতে হবে। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে, এগুলো পরেও বলা যায়, যে দুটো বিন্দু যদি পরস্পরকে ছেদ করে, অর্থাৎ ছবিটা কীরকম হবে, ধরো এই একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত পরস্পরকে ছেদ করলো, তাহলে এই বিন্দু একটা এমন একটা বিন্দু পাবো যেই বিন্দুটা দুটো সমীকরণকেই স্যাটিসফাই করে, তাই তো। এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, দুটো সমীকরণকেই স্যাটিসফাই করে, তাহলে তাহলে কি হবে, প্রথম সমীকরণ কে ইন্টু দ্বিতীয় সমীকরণ করে সমাধান করলে, কে এর মান বার করলে আমরা এই যে ছেদবিন্দুগামী যে বৃত্ত, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বার করতে পারবো, ঠিক আছে? কি বলছে, দুটি প্রদত্ত বিন্দুর ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। বোঝা গেল যে এই দুটো বিন্দু, এই একটা বৃত্ত পরস্পরকে ছেদ করলো, তাহলে এই যে ছেদ করলো যেখানে, সেই বিন্দু দিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকতে চাই তাহলে সেটা এইভাবে যাবে, এই ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। আর একটা যেটা পাই সেটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ, দুজনের মধ্যে কমন, অর্থাৎ প্রথম সমীকরণ মাইনাস দ্বিতীয় সমীকরণ করলে আমরা জ্যায়ের সমীকরণ পেয়ে যাব, ঠিক আছে? তা এই হচ্ছে তোমাদের মূলত সূত্র। আর একটা যেটা আছে সেটা হচ্ছে, কোনো একটা বিন্দু দিয়ে দেবে, বিন্দুটা বৃত্তের ওপরে আছে, ভেতরে আছে না বাইরে আছে, অর্থাৎ ধরো একটা বিন্দু যদি বৃত্তের ভেতরে থাকে তাহলে কি হবে, কেন্দ্র থেকে তার দূরত্ব অবশ্যই ব্যাসার্ধর থেকে কম হবে, বোঝাই যাচ্ছে। যদি বৃত্তের ওপরে থাকে তার মানে কি, ব্যাসার্ধের সমান হবে, অর্থাৎ বৃত্তের ওপরে অবস্থিত, আর বৃত্তের বাইরে হলে এই কেন্দ্র থেকে এর দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের বেশি হবে, তাহলে বৃত্তের বাইরে অবস্থিত, ঠিক আছে? তাহলে আজকে আমি শুধু থিওরিটাই বোঝালাম, তোমরা থিওরিটা পড়ো। আরেকটা আছে বৃত্তের ছেদিতাংশের দৈর্ঘ্য, সে আমি পরেই বলবো। তো এই পর্যন্ত আজকে থাকলো, আমি আর ভিডিওটা বড় করলাম না। তো তোমরা এর সাথে যে অঙ্ক আমি দু একটা একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে, যেমন ধরো 2-এর 1, 1-এরগুলো বলছি না, তোমরা পারবে। 2-এর 1 কি বলছে, যে এত, এই যদি একটা সমীকরণ হয়, বৃত্তের সমীকরণ সূচিত করে কি না পরীক্ষা করো, ঠিক আছে? তাহলে এখানে জি এর মান কত, আমরা কার সঙ্গে তুলনা করব সব সময়, এই যে এর সঙ্গে তুলনা করব, 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, তাই তো। তাহলে জি এর মান কত হলো, তাহলে জি এর মান পেলাম হচ্ছে -1/2, তাই তো। আর এফ এর মান কত পাচ্ছি, -2, তাহলে কেন্দ্র কত, 1/2, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র। আর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে g²
প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাই তো ব্যাসার্ধ। তার মানে কত হলো 1/4 প্লাস 4 মাইনাস 7। দেখো তো এটা কি ব্যাসার্ধ হতে পারে? 4 4 16 আর 1 17/4 মাইনাস 7, 4 7 28। দেখো এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। ঋণাত্মক হয়ে গেলে কি এটা একটা বৃত্ত গঠন করতে পারবে না। তাই এই সমীকরণটা বৃত্তের সমীকরণ সূচিত করে না। ঠিক আছে। নাম্বার 2, বৃত্তের কেন্দ্র এত বিন্দুতে এবং তা এত বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, কি বলছে তাহলে বৃত্তের সমীকরণ কি? এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, খুব সহজভাবে করা যায়। এবার কি বলেছে? তার কেন্দ্র কত বিন্দুতে? 3-1 বিন্দুতে, তাই তো? কেন্দ্র যদি 3-1 বিন্দুতে হয় তার মানে কি হবে? এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এটা কি বিন্দুগামী? 6-5 বিন্দুগামী। এবারে 6-5 এখানে বসিয়ে দাও। তাহলে 6 হলে এখানে হলো 3 স্কোয়ার, এখানে হচ্ছে -5 মানে 1, এখানে হচ্ছে +4 করে আমরা এর মান বার করতে পারছি। তাহলে সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরের অঙ্কগুলো এইগুলো তোমরা নিজেরা পারবে। 3 অবধি করো। এই যে কেন্দ্র, এটা কি হবে? 4 দিয়ে ভাগ করে দাও। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5/2 তার হোল স্কোয়ার। তার মানে কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 5/2। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রেই কেন্দ্র ব্যাসার্ধ বার করতে পারবে, তাই তো? এটা কত হচ্ছে? এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। আমি 4 নম্বরটা একটু বলে দিই। 3 নম্বরটা তোমরা নিজেরা চেষ্টা করবে। 3 আর 2 এটা হলো কি? এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তার মানে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে বি, আর কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে এ, আর ওয়াই এর কিছু নেই, তার মানে 0। কেন্দ্র হচ্ছে A0, ব্যাসার্ধ হচ্ছে বি। তাহলে এটা পারলে। তাহলে তোমরা করবে 2 আর 3টা বাড়িতে চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আমি আবার পরের অঙ্কগুলো শুরু করব।